বিসমিল্লাহির রহমানির রহিম। করোনা ভাইরাসের এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে নিশ্চয়ই প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ তোমরা ভালো আছো। আজকে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র ক্লাস আমি নিব অধ্যায় 2। তোমরা দেখো, আজকের আলোচ্য বিষয় হিসাবের শ্রেণী এবং জাবেদা। প্রথমে আমরা জেনে নিই হিসাব কাকে বলে। হিসাব ইংরেজি অ্যাকাউন্ট শব্দটি এসেছে ফরাসি অ্যাকাউন্টার শব্দ থেকে, যার অর্থটা দাঁড়ায় গণনা করা বা হিসাব রাখা। আর অ্যাকাউন্ট শব্দটির অর্থ হচ্ছে জমা খরচের বিবরণী। এই আমাদের হলো হিসাবের শ্রেণী। হিসাবকে আমরা দুই ভাগে আমরা প্রধানত ভাগ করতে পারি, সনাতন পদ্ধতি এবং আধুনিক পদ্ধতিতে। হিসাবের শ্রেণী আমরা দেখো, সনাতন পদ্ধতিতে হিসাবকে 3 ভাগে ভাগ করা যায়। 1, ব্যক্তিবাচক হিসাব। 2, সম্পত্তিবাচক হিসাব। 3 নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। সনাতন পদ্ধতিতে হিসাবকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যথা ব্যক্তিবাচক হিসাব, সম্পত্তিবাচক হিসাব, দ্বিতীয় নামিক বা আয় ব্যয়বাচক হিসাব। এই হিসাব সম্পর্কে এখন আমরা আলোচনা করব। প্রথমে ব্যক্তিবাচক। ব্যক্তিবাচক হিসাব কাকে বলে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কিত হিসাবকে ব্যক্তিবাচক হিসাব বলে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন রহিম, করিম, ব্যাংক, বীমা ইত্যাদি। আমরা স্বাভাবিকভাবেই জানি ব্যক্তি বলতে কোন মানুষের নাম বোঝায়। রহিম, করিম, এখানে ব্যাংক, বীমা আছে, এগুলোকে আমরা ব্যক্তিবাচক, কারণ এগুলো কোনো মানুষ ছাড়া চলতে পারে না। তাই এই হিসাবগুলো ব্যক্তিবাচক হিসাব। এই হিসাবের সূত্র, ব্যক্তিবাচক হিসাবের সূত্র গ্রহীতার হিসাব ডেবিট, দাতার হিসাব ক্রেডিট। অর্থাৎ কোনো একটা লেনদেনের মাধ্যমে কোনো ব্যক্তি যদি কোনো কিছু গ্রহণ করে তার হিসাবটা ডেবিট হবে, এবং কোনো কিছু দান করলে তার হিসাবটা ক্রেডিট হবে। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, রহিমকে 5,000 টাকা প্রদান। এখানে রহিম ব্যক্তিবাচক হিসাব। এখন সূত্র গ্রহীতা হিসাব ডেবিট, দাতা হিসাব ক্রেডিট। রহিমকে 5,000 টাকা প্রদান, তাহলে রহিম গ্রহীতা, এই জন্য রহিমের হিসাব হবে ডেবিট। এবং নগদ টাকা চলে যাওয়ার নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা যখন আসবে তখন নগদান হিসাব ডেবিট, আর যে কোনো ভাবে নগদ টাকা যদি চলে যায় তাহলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে নগদান হিসাব ক্রেডিট।
দ্বিতীয় উদাহরণ, আব্দুল্লাহর নিকট হইতে পাওয়া গেল। আব্দুল্লাহ নিকট হইতে পাওয়া গেল হচ্ছে 10,000 টাকা। আমি আগেই বলেছি নগদ পাওয়া গেলে নগদান হিসাব হচ্ছে ডেবিট, আর নগদ চলে গেলে নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। এখানে আব্দুল্লাহ নিকট হইতে কি পাওয়া গেছে? টাকা পাওয়া গেছে, মানে নিশ্চয়ই টাকা আসছে, এই জন্য হচ্ছে নগদান হিসাব হচ্ছে ডেবিট। ডেবিট। আর ব্যক্তিবাচক হিসাবে সূত্র হচ্ছে গ্রহীতা হিসাব হচ্ছে ডেবিট, দাতা হিসাব হচ্ছে ক্রেডিট। এখানে আব্দুল্লাহ নিকট হইতে পাওয়া গেছে, তাহলে আব্দুল্লাহ হচ্ছে দাতা, এই জন্য আব্দুল্লাহ হিসাব হচ্ছে ক্রেডিট। প্রিয় শিক্ষার্থী বন্ধু, সবসময় মনে রাখতে হবে যে কোনো ব্যক্তি কোনো লেনদেনের মাধ্যমে কোনো কিছু গ্রহণ করলো অথবা দান করলো, যদি গ্রহণ করে তাহলে তার হিসাব ডেবিট হবে, এবং দান যদি করে তাহলে তার হিসাবটা হচ্ছে ক্রেডিট হবে। এইটা ব্যক্তিবাচক হিসাব গেল। আমরা দেখব এখন দ্বিতীয় যে হিসাব সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। দ্বিতীয়টা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তি বলতে আমরা বুঝি নগদ টাকা, আসবাবপত্র, দালান কোঠা, এগুলো। এটা সূত্র কি? সূত্র হচ্ছে সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। উদাহরণ দেখো, এখানে উদাহরণস্বরূপ আমি লিখছি আসবাবপত্র নগদে ক্রয় 50,000 টাকা। এখানে সম্পত্তি কোনটা? আসবাবপত্র। তাহলে এই যে আসবাবপত্র সম্পত্তি, সম্পত্তিবাচক হিসাবে সূত্র হচ্ছে সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে হচ্ছে ক্রেডিট। এখানে আসবাবপত্র নগদে ক্রয় করা হলো, তাহলে ক্রয়ের মাধ্যমে আসবাবপত্র আসছে কারবারে, এই জন্য আসবাবপত্র হিসাব হচ্ছে ডেবিট। আগেই বলছি আমি, সম্পত্তি অর্থাৎ নগদ টাকা আসলে নগদান হিসাব হচ্ছে ডেবিট, নগদ টাকা চলে গেলে নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। এখানে আসবাবপত্র ক্রয়ের মাধ্যমে নগদ টাকা চলে গেছে, যার কারণে নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। দ্বিতীয় উদাহরণ, যন্ত্রপাতি নগদে বিক্রয়। দ্বিতীয় উদাহরণ, যন্ত্রপাতি নগদে বিক্রয়। এখানে সম্পত্তি হিসাব কোনটা? যন্ত্রপাতি। এখন সূত্রটা আমরা ফলো করি। যন্ত্রপাতি হিসাব সম্পত্তি, সম্পত্তিবাচক হিসাবে সূত্র হচ্ছে সম্পত্তি আসলে হচ্ছে ডেবিট, সম্পত্তি চলে গেলে হচ্ছে ক্রেডিট। এখানে যন্ত্রপাতি নগদে বিক্রি করা হয়েছে, তাহলে বিক্রয়ের মাধ্যমে কি চলে গেছে? আমার যন্ত্রপাতি, আর আসছে কি? নগদ টাকা।
আগেই বলেছি আমি নগদ টাকা আসলে নগদান হিসাব হচ্ছে ডেবিট আর চলে গেলে হচ্ছে নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। এখানে যন্ত্রপাতি বিক্রয়ের মাধ্যমে নগদ টাকা এসছে, এই জন্য নগদান হিসাব হচ্ছে ডেবিট। যেমন চলে গেছে কি যন্ত্রপাতি, যন্ত্রপাতি হিসাব হচ্ছে ক্রেডিট। এটা গেল সম্পত্তি বাচক হিসাবের উদাহরণ। আমরা চলে যাব 3 নম্বর নামী বা আয় ব্যয় বাচক হিসাব। নামী বা আয় ব্যয় বাচক হিসাব। আয় ব্যয় বলতে আমরা কি বুঝি? আয় ব্যয় বলতে আমরা কি বুঝি? যে কোনো ধরনের খরচ, খরচ কি বেতন, মজুরি, কমিশন, এগুলো হচ্ছে আয় ব্যয় বাচক হিসাব। যদি বেতন দেওয়া হয় তাহলে কি খরচ, আর যদি বেতন পাওয়া যায় তাহলে হচ্ছে আয়। ঠিক কমিশনের ক্ষেত্রেও তাই, কমিশন যদি দেওয়া হয় তাহলে ব্যয়, যদি পাওয়া যায় তাহলে হচ্ছে আয়। আমরা উদাহরণস্বরূপ দিতে পারি, যেমন হচ্ছে এই হিসাবে উদাহরণ বেতন, ভাড়া, কমিশন ইত্যাদি। এগুলো আয়ও হতে পারে, ব্যয় হতে পারে। আগে বলছি আমি, যদি বেতন দেওয়া হয় তাহলে ব্যয়, আর যদি পাওয়া যায় আয়। ঠিক ভাড়ার ক্ষেত্রেও তাই, ভাড়া যদি দেওয়া হয় তাহলে ব্যয়, আর যদি পাওয়া যায় তাহলে আয়। কমিশনের ক্ষেত্রেও তাই। এই নামী বা আয় ব্যয়ের হিসাবে সূত্র হচ্ছে ব্যয় বা ক্ষতি হলে ডেবিট, ব্যয় বা ক্ষতি হলে ব্যয় বা ক্ষতি হলে ডেবিট, আয় বা লাভ হলে ক্রেডিট। আয় বা লাভ হলে হচ্ছে ক্রেডিট। এইটা হচ্ছে নামী বা আয় ব্যয় বাচকের হিসাবে হচ্ছে সূত্র। আমরা উদাহরণ করব এখন। বেতন প্রদান করা হলো 5,000 টাকা। বেতন হচ্ছে নামী বা আয় ব্যয় বাচক হিসাব। এখন আগে বলছি যদি দেওয়া হয় তাহলে ব্যয়, আর যদি পাওয়া যায় তাহলে আয়। নামী হিসাবে সূত্র ব্যয় বা ক্ষতি হলে ডেবিট, আয় বা লাভ হলে হচ্ছে ক্রেডিট। যেহেতু বেতন দেওয়া হয়েছে বেতন ব্যয়, যার কারণে বেতন হিসাব হচ্ছে ডেবিট। আর বেতন প্রদান করা হচ্ছে কি চলে গেছে নগদ টাকা, নগদ টাকা আসলে ডেবিট, চলে গেলে হচ্ছে ক্রেডিট। যেহেতু আমাদের নগদ টাকা চলে গেছে বেতন দেওয়ার মাধ্যমে, নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। দুই নম্বর হচ্ছে ভাড়া পাওয়া গেল। ভাড়া পাওয়া গেল 3,000 টাকা। ভাড়া যে পাওয়া গেল এটা আয়, যদি দেওয়া হতো ব্যয় হতো। যেহেতু ভাড়া পাওয়া গেছে এই কারণে ভাড়া হচ্ছে আয়। সূত্র হচ্ছে ব্যয় বা ক্ষতি হলে ডেবিট, আয় বা লাভ হলে হচ্ছে ক্রেডিট। যেহেতু ভাড়া পাওয়া গেছে নগদ টাকা কারবারে এসছে, এই জন্য নগদান হিসাব হচ্ছে ডেবিট। নগদান হিসাব হচ্ছে ডেবিট, আর ভাড়া পাওয়া গেছে আয়, ভাড়া হিসাব হচ্ছে ক্রেডিট। এই আমাদের নামী বা আয় ব্যয় হিসাবে উদাহরণ সহকারে ব্যাখ্যা করা হলো। আমরা এই হিসাবটাকে
যদি আধুনিক পদ্ধতিতে ব্যাখ্যা করি, এই তিনটাকে ভেঙে আমরা হচ্ছে আধুনিক পদ্ধতিতে হিসাবকে 5 ভাগে আমরা ভাগ করি এবং আমরা 5টি ভাগে ভাগ করা যায়। এই 5টি ভাগ কি শুধুমাত্র সূত্র আকারে আমি আলোচনা করতেছি যে আধুনিক পদ্ধতিতে হিসাবকে 5 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ সনাতন পদ্ধতি যে 3 প্রকার ওইটাকে ভেঙে হচ্ছে আধুনিক পদ্ধতিতে হিসাবকে 5 ভাগে ভাগ করা হয়েছে। আধুনিক পদ্ধতিতে পাঁচ প্রকার। এক হচ্ছে সম্পদ হিসাব, 2 নম্বর হচ্ছে ব্যয় হিসাব, 3 নম্বর আয় হিসাব, 4 নম্বর হচ্ছে দায় হিসাব, 5 নম্বর হচ্ছে স্বত্বাধিকার হিসাব। অর্থাৎ সনাতন পদ্ধতিতে যে হিসাব 3 প্রকার সেটাকে আধুনিক পদ্ধতিতে 5 ভাগে ভাগ করা হয়েছে। এইটা সূত্র কি আমরা যদি দেখি, এই দুটা সূত্র এক, এই তিনটা সূত্র এক। কিভাবে? সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর হ্রাস বা কমে গেলে হ্রাস পেলে হচ্ছে ক্রেডিট। এই দুই হিসাবের ক্ষেত্রে, অর্থাৎ সম্পদ হিসাব এবং ব্যয় হিসাবের ক্ষেত্রে সম্পদ হিসাব যদি বৃদ্ধি পায়, ব্যয় যদি বৃদ্ধি পায়, তাহলে তার হিসাবটা হবে ডেবিট। আর এই দুইটা হিসাব যদি কমে যায় বা হ্রাস পায়, তাহলে তার হিসাবটা হচ্ছে ক্রেডিট। ঠিক এই পরের তিনটার ক্ষেত্রে বিপরীত, অর্থাৎ আয় হিসাব, দায় হিসাব এবং স্বত্বাধিকার হিসাব, এগুলো হচ্ছে হ্রাস পালে হচ্ছে ডেবিট এবং বৃদ্ধি পালে হচ্ছে ক্রেডিট। এই তিনটা সূত্র হচ্ছে হ্রাস পেলে ডেবিট, এবং বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট। এর মোটামুটি আমরা হিসাবের সূত্র সম্পর্কে আলোচনা করব। এখন জাস্ট জাবেদা সম্পর্কে একটু বলবো। জাবেদাটা কি? একটি কারবার প্রতিষ্ঠানের দৈনন্দিন যে লেনদেন সম্পন্ন হয়, এগুলো তারিখ অনুযায়ী ডেবিট ক্রেডিট করে ব্যাখ্যা সহকারে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে হচ্ছে জাবেদা বলে। আমরা জাবেদার ঘরটা এরকমভাবে দেখাতে পারি। দেখো, নমুনা ছক, তারিখ, বিবরণ, পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এইটা একটা নমুনা ছক জাবেদা। প্রথমে হচ্ছে তারিখ, বিবরণ, প্রতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এটা হচ্ছে জাবেদার নমুনা ছক। আমরা যে সূত্রটা আলোচনা করলাম তার ভিতরে দু একটা জাবেদার কথা আমি উদাহরণস্বরূপ দেখাবো। যেমন অবনী ট্রেডার্স
নগদ 50,000 টাকা এবং 10,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলেন। এটা যদি আমরা জাবেদা করি তাহলে কি হবে? কারবারের শুরুতে যা কিছু নিয়ে আসা হয় সবগুলো হচ্ছে ডেবিট, এবং প্রথমে যা কিছু নিয়ে আসা হয় সবগুলো ডেবিট এবং যোগ করে যা হয় সেটা হচ্ছে মূলধন। এখানে অবনীতি এটা কি নিয়ে শুরু করা হয়েছে? নগদ টাকা নিয়ে শুরু করেছে। নগদ টাকা কারবারে এসছে, এই জন্য নগদ টাকা হিসাব হচ্ছে ডেবিট। প্রথমে আমি বলছি যে কারবারে যখন নগদ টাকা আসবে ডেবিট, সম্পত্তি আসে সেগুলো হচ্ছে ডেবিট। তাহলে নগদ টাকা আসছে, আসবাবপত্র এসছে, আসবাবপত্র ডেবিট, এবং শুরুতে যা কিছু নেওয়া শুরু করা হয় এগুলোকে মূলধন বলে। তাহলে মূলধন হিসাব হচ্ছে ক্রেডিট। ব্যাখ্যা দরকার নেই। তাহলে নগদ কত টাকা নিয়ে শুরু করা হয়েছে? 50,000 টাকা। আসবাবপত্র কত? 10,000। এই মোট হচ্ছে 60,000 টাকা হচ্ছে মূলধন। এইভাবে আমাদের জাবেদা করতে হবে। আর একটা উদাহরণ দিয়ে শেষ করব। পণ্য নগদে ক্রয়। কয়টা হচ্ছে আয় ব্যয় বাচক হিসাব। আয় ব্যয় বাচক হিসাবে সূত্র হচ্ছে ব্যয় বা ক্ষতি হলে ডেবিট, আয় বা লাভ হলে হচ্ছে ক্রেডিট। এখানে যেহেতু পণ্য ক্রয় করা হয়েছে তাহলে পণ্য কয়টা হচ্ছে ব্যয়, ব্যয় হলে ডেবিট, তাহলে ব্যয়ের নাম কি? ক্রয়। তাহলে ক্রয় হিসাব হচ্ছে ডেবিট। ক্রয়ের মাধ্যমে নগদ টাকা চলে এসেছে, সম্পদ চলে এসেছে, এই জন্য নগদ হিসাব হচ্ছে ক্রেডিট। তাহলে ক্রয় কত আছে? 10,000 টাকা, নগদ টাকা চলে এসেছে 10,000 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এই পর্যন্তই। আগামীতে পরের অধ্যায়ে আমরা পড়াবো। তো এই পর্যন্ত তোমরা স্বাস্থ্যবিধি মেনে ভালো থাকো, এটাই তোমাদের প্রতি আমার শুভকামনা।